আপনার পায়ে পড়ি, আজকে অন্তত আমায় ছেড়ে দিন। আমার পিরিয়ড চলছে, আমি সহ্য করতে পারবো না। পায়ে পড়ি, আমায় অন্তত 2 দিন সময় দিন। চুপ করে যা করছি সেটাতে সায় দে। এক রাতের বিনিময়ে 15,000 টাকা দিয়ে কিনেছি তোকে, এসব অজুহাত দিয়ে পার পাবি না। কাবেরীর কথাটি সম্পূর্ণ উপেক্ষা করে কথাটি বলে। এক হাত দিয়ে কোমর চেপে ধরে আরেক হাত দিয়ে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে কাবেরীর গোলাপি ঠোঁট দুটো দখল করে নিল জয়। নরম ধপধপে পিঠে শক্ত হাতের স্পর্শে প্রত্যেকবারই কেঁপে কেঁপে উঠছে কাবেরী। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জয় যখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, তখন কাবেরী ভয়ে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে ফুফিয়ে ফুফিয়ে অনবরত কেঁদে চলেছে। মুহূর্তেই জয় শার্ট খুলে কাবেরীর বুক কোমর পানে একবার লালসা ভরা চাউনিতে তাকায়। পাগলের মতো ঠোঁটে ঘাড়ে পিঠে কিস করতে থাকে। আজ সে পিচাসের রূপ নিয়েছে, যেন কাবেরীর কান্না মিশ্রিত আকুতি মিনতির স্বর তার কান অবধি পৌঁছাচ্ছেই না। এক পর্যায়ে কাবেরী যেন একদম নিস্তেজ হয়ে গেল, তাকে আর বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর কাবেরীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে ওয়াশরুমে চলে গেল জয়। আকাশি রঙের বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, যেন থোকো থোকো কৃষ্ণচূড়া ফুটেছে। ওয়াশরুম থেকে এসে জয় লক্ষ্য করল মেয়েটি নড়ছে না। কিঞ্চিত ভয় হতে লাগলো। কাছে গিয়ে নাকে হাত দিতেই 2 কদম পিছিয়ে গেল জয়। মেয়েটি নিঃশ্বাস নিচ্ছে না, অর্থাৎ মারা গেছে। ভয়ে চুপসে গেল জয়। দেয়ালের সাথে ধপ করে বসে পড়ল ফ্লোরে। আচমকা ভয়ে গা শিউরে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে মেয়েটিকে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেবে। লোকে ভাববে আত্মহত্যা, যেমনই ভাবনা তেমনই কাজ। ঘড়ির কাঁটা 3টার ঘরে টিকটিক করছে। লাশটা সিঁড়ি দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে পৌঁছাতেই হাঁপাতে লাগলো জয়। 7-5 না ভেবে মেয়েটিকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিল। তবে আশ্চর্য ব্যাপার, মাটিতে পড়ার শব্দ তার কানে এলো না। 3 তলা বিল্ডিং এতটাও বড় না যে একটা লাশ ফেলে দিলে যে শব্দ কানে আসবে না। সে যাই হোক, এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না। রুমে গিয়ে রক্তাক্ত বিছানার চাদরটা নিয়ে বিষণ্ণ গাড়িতে উঠে বসল। এরপর কেটে গেল 1 মাস। জয় বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। রাত করে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে হই হুল্লোড়, মেয়ে নিয়ে থাকা, এগুলোই তার রোজকার অভ্যাস। এতদিনের সে রাতের ঘটনা প্রায় ভুলেই গিয়েছে জয়। সে রাতে একটা বদ্ধ হোটেলে আরেকটা মেয়েকে নিয়ে যায়। উদ্দেশ্য কাবেরীর সাথে যে কুকর্ম করেছে সে কাজ এই মেয়েটির সাথেও করার। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয় জয়। লাইটটা বন্ধ করে খুটখুটে অন্ধকারে মেয়েটির কোমর চেপে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর মেয়েটি বলল, এখন ছাড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর সারা রাত তো আছেই। যান। উফ, এখনই যেতে হবে? হ্যাঁ বাবু, এখনই যাব আর এখনই আসবো। মেয়েটি ওয়াশরুমে গেল। জয় বিছানায় শুয়ে একটা সিগারেট ধরালো। তখনই মেয়েটা এসে ওর মুখ থেকে সিগারেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিয়ে, আমার ঠোঁট থাকতে তুমি সিগারেট খাবে কেন জান? কাম অন বেবি, আজ আমার সবটা বিলিয়ে দেবো তোমায়। এরপর তারা লিপ্ত হলো একে অপরের শারীরিক চাহিদা মেটাতে। জানালা থেকে মিহি আলো ঢুকে পড়ে ঘরে। সেই আলোয় মেয়েটির মুখ দেখে চরমভাবে শক্ট খায় বিষণ্ণ। কে 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 তুমি? মেয়েটিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে দেয়ালের সাথে লেপ্টে যায় বিষণ্ণ। মেয়েটি বিকট শব্দে হাসতে লাগলো, যেন এই হাসি এই পৃথিবীর নয়, অন্য কোনো ভুবনের। এরূপ হাসি দেখে বিষণ্ণ একদম ঘাবড়ে যায়। চোয়াল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। আমায় চেনো না? মনে আছে? আজ থেকে 1 মাস আগে আমায় নৃশংসভাবে ধর্ষণ করে মেরে ফেলেছ। মনে পড়ে সেদিন মেয়েটা কত আকুতি মিনতি করেছিল? এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি এসেছি, ফিরে এসেছি। তুমি সেই মেয়েটা? চরমভাবে ভয়াত্মক কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সেই মেয়ে। কী ভেবেছিলে এত সহজে পার পেয়ে যাবি? কখনো না, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। কথাটা বলে কাবেরী তার অগ্নিদৃষ্টি জানালা থেকে নিক্ষেপ করল বাইরে। হাউ হাউ করে আগুন জ্বলতে লাগলো এবং জানালা দিয়ে এক লাফ দিয়ে জানালার কপাট ধরে বলল, আমি ফিরে এসেছি, আমি কাবেরী। জয় জ্ঞান হারিয়ে ফ্লোরে ধপ করে পড়ে গেল।
তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সে ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করল বটগাছের। ইহা বড় বড় শিকড়ের সাথে পেঁচিয়ে ঝুলে আছে। একবার হেলে এদিকে আসছে, আরেকবার হেলে ওদিকে যাচ্ছে। কোথায় ঝুলে আছে সেটা বুঝতে দেরি হলো না নিচে কুচকুচে কালো জল দেখে। সে একটা কুয়ার মধ্যে ঝুলে আছে। কুয়ো থেকে শেকড় ধরে উপরে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কুয়োটা সেই বিল্ডিংয়ের পাশেই, যেখানে সেই কাবেরী মেয়েটাকে দেখেছিলাম। মাথায় চিনচিন ব্যথা অনুভব করলাম। দাঁড়াতে পারছি না। সেখানে খানিকক্ষণ বসে নিজেকে সামলে নিতেই কারো পায়ের ছাপ লক্ষ্য করলাম। পায়ের ছাপটার শুরু কুয়ো থেকে এবং এর শেষ বিল্ডিংয়ের দেয়ালে। দেয়ালের যেখানে পায়ের ছাপ শেষ হয়েছে তার ঠিক উপরের ঘরটায় আমি ছিলাম, সেটা আমি বেশ বুঝতে পারছি। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে হেলতে দুলতে রাস্তার কাছে গিয়ে একটা রিকশায় করে বাড়িতে গেলাম। এখন রাত 12টা। ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে আছি আর ভাবছি মৃত মেয়েটা কীভাবে আসলো। তাকে মেরে ফেলে তো বিল্ডিংয়ের ওপর থেকে ফেলেও দিয়েছিলাম। কিভাবে বেঁচে ফিরে আসলো? আদৌ কি সে জীবিত নাকি অশরীরী? তাছাড়া আরেকটি বিষয়, মেয়েটা অগ্নিদৃষ্টিতে জানালার বাইরে তাকাতে আগুন জ্বলে উঠল কিভাবে? এগুলো কি আমার কল্পনা? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় মনের বিষণ্ণ ভাবটা কাটানো দরকার। সিগারেটটা শেষ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসছে না। লাইটটা অন করে রাখলাম। বারবার শুধু সেই দৃশ্যগুলি চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এক পর্যায়ে চোখটা হালকা লেগে গেল, ঘুমেরা আসতে শুরু করেছে। তারপর হারিয়ে গেলাম গভীর ঘুমে। মাঝরাতে খেয়াল করলাম আমার মাথার ঠিক সোজাই উপরে কিছু একটা আছে। ঘুমের মধ্যেই তার ছায়া অনুভব করতে পারছি। কিছুক্ষণ পর সাথে হালকা গোঙানির মতো একটা শব্দ আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো কানে। হুট করে ঘুম ভেঙে গেল। বিছানায় বসে চারপাশটা দেখতে লাগলাম। তেমন কিছু চোখে পড়ল না, শব্দটাও পাওয়া যাচ্ছে না। মনের ভুল হতে পারে এটা ভেবে যেই বালিশে মাথা দিলাম তখনই দেখলাম একটা ছায়া আমার ঘরের দেয়ালে পড়ল। ছায়াটা একটা মেয়ের। লক্ষ্য করলাম মেয়েটা যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, দুই হাত সামনে দিয়ে। তার হাঁটার ভঙ্গি ছিল এলোমেলো, একবার এদিকে ঢুলে পড়ছে একবার ওদিকে। প্রচণ্ড ভয়ে আমি চুপসে গেছি। কাতর কণ্ঠে বললাম, কে 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 ওখানে? কে? সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ করে বললাম, আর শক শব্দে যেন সে ছায়াটা রাস্তা খুঁজে পেল। সে খিলখিল করে হেসে আমার দিকে আরও জোরে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ বন্ধ করে প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমায় স্যালাইন দেওয়া হয়েছে। মা চিন্তিত, কান্না ভরা সজল চোখে তাকিয়েছে আমার দিকে। গায়ে প্রচণ্ড জ্বর। এরপর থেকে আমি যেন কেমন বদলে যেতে লাগলাম। কারোর সাথে কথা বলি না, বাইরে বের হই না, সারাদিন ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। এমনকি এক পর্যায়ে প্রায় পাগল হওয়ার উপক্রম হয়ে গেলাম। বহুদিন এভাবে কাটলো। সারাদিন বসে থাকি, রাতে ঘুমাই না, খাই না, দরজা বন্ধ করে কি যেন প্রলাপ বকতে থাকি। সে এক রাতের ঘটনা। খাটের কোণে মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে বসে আছি, হাত দিয়ে মাথা চেপে রেখে গোঙাচ্ছি। এমন সময় একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। আ কে কে আওয়াজ করে? আমি। এবার তার উত্তর পাওয়া গেল, কেমন গম্ভীর স্বর, শুনতেই গা হিম হয়ে আসে এমন। আমি কে? আমায় চেনো না? এতদিন একসাথে আছি, আমায় চেনো না? কে তুমি? সামনে এসো। সামনে যাওয়ার শক্তি নাই। শব্দটা খাটের তল থেকে আসছে বুঝতে পারলাম। উঠে গিয়ে আস্তে আস্তে বিছানার চাদরটা তুলতেই ভয় ছিটকে গেলাম। একটা নগ্ন মেয়ে। মেয়েটা যে সেই কাবেরী মেয়েটা সেটা চিনতে পারলাম। তুমি এখানে? মেয়েটা বিষণ্ণ চাহনিতে তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, কথা বলছো না কেন? কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমার সাথেই থাকি। কি দোষ করেছি আমি? কেন মারলে আমায়? আমি ইচ্ছে করে মারিনি, বিশ্বাস করো। সেদিন বারবার বললাম আমার পিরিয়ড চলছে, শুনলে না। এখন তোমার যে আর মুক্তি নেই। এরকমভাবে তার সাথে মাঝে মাঝে আমার কথা হয়। এই তো সেদিনও কথা হলো। মাঝরাতে তার কান্নার শব্দে ঘুম ভাঙল। সে কান্না করছে। কান্নার শব্দ শুনে বিছানা থেকে নেমে খাটের কাছে গিয়ে বললাম, কে? কাবেরী? কান্না করছো কেন? খুব কষ্ট পাচ্ছি। কেমন কষ্ট? তুমি নগ্ন হয়ে থাকো কেন? নগ্নতাই তো তোমার পছন্দ। প্লিজ এভাবে এসো না। কাপড় নাই তোমার? কিচ্ছু ছুতে পারি না, কাপড় পরবো কিভাবে? আর মৃত আত্মার কাপড় পরার শক্তি নেই। কেন? সব ধোঁয়াশা, ছুতে গেলেই মিলিয়ে যায়। খাটের তলায় কি করো? বাইরে এসো। বাইরে আসতে পারি না, শক্তি নাই। আমার জায়গা শুধু এই খাটের নিচ পর্যন্ত।
তাছাড়া আর কোথাও যেতে পারি না। এতদিন কোথায় ছিলে? জানি না, একটা আলোর ঘূর্ণনে পড়ে যাই, সেখান থেকে কোথায় যাই জানি না, রাস্তা হারিয়ে ফেলি। অনেক কষ্ট এসেছি। বারবার আসো কেন? চলে যাও, আর কখনো আসবে না, চলে যাও। প্রতিশোধ এখনো বাকি। কথাটা বলে বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে আমায় বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল বাবা, কোনো কাজ হয়নি, আরও অসুস্থ হয়েছি। এরকম খবর শুনে স্প্রিয়া আসলো আমায় দেখতে। স্প্রিয়া আমার চাচাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে অনার্স করছে। মেধা অত্যন্ত তুখর, প্রতিটি পরীক্ষায় লেটার মার্ক তার কাছে যেন নিতান্তই খেলা। আঙ্কেল, জয় কতদিন থেকে এরকম করছে? প্রায় 2 মাস। মলিন মুখে বাবা বললেন, আমরা ভেবেছিলাম ঠিক হবে, এমন কোনো সাইকিয়াট্রিস্ট নেই যার কাছে ওকে নিয়ে যায়নি, কেউ কিছু করতে পারেনি। ও কি করে একটু বলবেন? সারাদিন সারা রাত ঘরে বসে থাকে, মাঝে মাঝে চিৎকার করে, আবার ফিসফিস করে কথা বলার আওয়াজও শোনা যায়। আপনার দেখেননি কার সাথে কথা বলে? একদিন দরজায় দাঁড়িয়েছিলাম, ও কার সাথে যেন কথা বলছে ফিসফিস করে। দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকে দেখি খাটের নিচে তাকিয়ে কী সব বলছে। খাটের নিচটা দেখেননি? হ্যাঁ দেখেছি। কি দেখলেন? কেউ ছিল না, আমার মনে হয় অশরীর কোনো শক্তি ওকে প্রভাবিত করেছে। আঙ্কেল, এই সময়ে এসে আপনি এসবে বিশ্বাস করেন? মানুষ চাঁদে পা রাখছে, অন্য গ্রহে বসতি গড়ে তুলছে, সেই যুগে আপনি অশরীর নিয়ে পড়ে আছেন। আঙ্কেল, আমি জয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। ওই কর্নারের ঘরটায় আছে ও। হাতের ইশারায় ঘরটা দেখিয়ে দিলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে স্পৃহা। শব্দটা আমার কানে লাগছে প্রচুর। রেগে গিয়ে দরজা খুলে দিলাম। স্পৃহা ঘরের ভিতরে আসলো। কেমন আছেন জয় ভাইয়া? ভালো। শরীর কেমন আছে? ভালো। কি করো সারাদিন ঘরে? কথা বলতে ভাল লাগছে না। কিছুক্ষণ বলো, তারপর চলে যাব। আচ্ছা, তুমি কার সাথে কথা বলো আমায় বলো। আমার সাথে না তুমি সব কথা শেয়ার করো। একটা মেয়ে। কে সে? কাবেরী। মেয়েটা দেখতে কেমন? সুন্দর, তবে এখন সুন্দর লাগে না। সবসময় নগ্ন হয়ে থাকে। তাকে কাপড় পরতে বলি, সে পরে না। কেন পড়ে না? সে শক্তি তার নেই। কি নিয়ে কথা হয় তোমাদের? সে চলে গেলে ভুলে যায়, মনে থাকে না। মিথ্যে বললাম। জয় ভাইয়া, তুমি পাগল হয়ে যাচ্ছ, বুঝতে পারছো? তোমায় আমি একজনের কাছে নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? কি যেন বললে? কাবেরী? কাবেরী কি নগ্ন হয়েই আসে, না তোমার কাছে আসার পর নগ্ন হয়? কাপড় পরে না, সবসময় নগ্নতায় থাকে। স্প্রিয়া চলে গেল। বাবার সঙ্গে তার আলাপ যতদূর শুনতে পেলাম, আমার একজন পরিচিত আছে, আমার ধারণা তিনি জয় ভাইয়ের এই সমস্যার সম্মুখীন হয়ে তাকে স্বাভাবিক করে তুলতে পারবে। তুমি তাকে নিয়ে আসো, যত টাকা লাগবে আমি দিব। তুমি আমার ছেলেটাকে বাঁচাও মা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলবো। উনি যত সম্ভব আসবে না। জয় ভাইয়াকে নিয়ে ওনার কাছে যেতে হবে। তুমি কথা বলো। আচ্ছা আঙ্কেল, আমি আসি। এমনিতে হলেই রাস্তার ধারে বিড়ির দোকানটায় তার দেখা পাওয়া যায়। আজ তাকে কোথাও দেখতে পাচ্ছে না স্পৃহা। দুপুরের কড়া রোদে ঘুরতে ঘুরতে সে ক্লান্ত। বিড়ির দোকানটায় বললে হয়তো ওনার খোঁজ পাওয়া যাবে ভেবে দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, এই যে মামা, শুনছেন? জি আফা, কেমন আছেন? কি খাইবেন আফা? চা দেই? কি চা, রং চা না দুধ চা? আফা, চায়ে চিনি দিব? চা লাগবে না, একজনের খোঁজ নিতে আসলাম, যদি দিতে পারেন। কারে চান আফা? আপনার এখানে যে মাঝে মাঝে বসে থাকে, লম্বা চুল, বড় বড় দাড়ি, এলোমেলো চেহারা। স্পৃহা পুরো বর্ণনা দিতেই দোকানি বলে উঠল, কার কথা বলতে আছেন? বিষ্ণু দাদার কথা? জি, আপনি নাম জানেন ওনার? কি যে বলেন আফা, বিষ্ণুদার নাম জানবো না? কোথায় পাবো ওনাকে? ওনার তো জ্বর, কিছুদিন থাইকা আহে না, ওনার বাড়িতে খোঁজ দেন। ওনার বাড়ি কোথায় জানেন? ওই যে গলি দেখা যায়, ওই গলি দিয়ে গিয়া হাতের বাম পাশের মোড় পাইবেন একটা, সেই মোড় ঘুরিয়ায় ডান পাশের 3 নম্বর বাড়িটাই ওনার। স্পৃহা লোকটিকে ধন্যবাদ দিয়ে রওনা হলো বিষ্ণুদার খোঁজে তার বাড়িতে। তার বাড়ি পাওয়া গেল। পুরনো আমলের রাজা বাদশাদের বাড়িগুলোর মতোই ধ্বংসস্তূপ বাড়ি। স্পৃহা দরজা ঠক ঠক আওয়াজ করতেই ভিতর থেকে উত্তর এলো, অপেক্ষা করুন। স্পৃহা দরজার বাইরে অপেক্ষা করছে। 8 ঘন্টা পর দরজাটা খুলে দিলেন বিষ্ণুদা। রুক্ষ চুল, দাড়িগুলোও বড় বড় হয়েছে, পরনে পাঞ্জাবি,
চোখে হালকা ফ্রেমের চশমা পরতে পরতে তিনি বললেন, ভিতরে আসুন। পিহা ভিতরে গেল। এই লোকটির প্রতি তার আলাদা একটা টান কাজ করে। তাকে মনের কথা বলতে গিয়েও বলতে পারে না। লোকটা ভবঘুরে, কোনো কাজকর্ম করে না। সারাদিন চায়ের দোকানে চা বিড়ি খেতে দেখা যায়। ঘরে ঢুকে একটা মস্ত বড় বুক শেলফ ছাড়া চোখে পড়ার মতো আর কিছুই নেই। তার নজর কাটিয়ে জীর্ণকণ্ঠে বিষ্ণুদা বললেন, দরজা খুলতে দেরি হলো। প্রথমবার যখন ডাকলেন তখন হালকা ঘুম চোখে ছিল, আপনার ডাকে ঘুমটা আরও গাঢ় হলো। বাস্তবে খুলতে না পারলেও স্বপ্নে ঠিক দরজা খুলে দিয়েছি। কি আশ্চর্য স্বপ্ন, আর বাস্তব চেনা মুশকিল। আপনি এখানে এভাবে খামখেয়ালি চলেন? যেমন আসি বেশ আছে। বলুন কি জন্য এসেছেন? শরীরটা খারাপ, কয়দিন থেকে জ্বর ছাড়ে আবার ধরে। তাকে জয়ের সকল ঘটনা খুলে বললেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, ওনাকে নিয়ে আসুন একদিন, ওনার মুখের সবটা শুনতে হবে। চা খাবেন? পেহা নাসূচক মাথা নেড়ে আগামী পরশু জয়কে নিয়ে আসবে বলে উঠে চলে গেল। বিষ্ণুদা ফ্যাকাশে এসে আবার শুয়ে পড়লেন। কথা মতো একদিন পর জয়কে নিয়ে স্পৃহা উপস্থিত হলো বিষ্ণুদার বাড়িতে। দরজায় ঠক ঠক শব্দ করা হলো। ভিতর থেকে সাড়া পাওয়া গেল না। আরেকবার দরজাতে হাত দিতেই বিষ্ণুদা দরজা খুলে দিলেন। সিগারেট ধরাতে ধরাতে বললেন, পেটের ব্যথাটা কেমন বেড়েছে, শুয়েছিলাম। বলেই নির্বিকার ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। পেহা আর জয় ভিতরে ঢুকল। তারা দুজনেই বসে আছে দুটো বেতের চেয়ারে। বিষ্ণুদা, সেদিন যে বলেছিলাম আমার ভাইয়ের কথা। চা বানাতে পারো? জি পারি। যাও রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে এসো, ফ্লাক্সে করে নিয়ে এসো। জি আচ্ছা। বলে স্পৃহা রান্নাঘরের দিকে গেল। জয় ঘরের এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। সমন পর মানুষটার এরূপ নির্বিকার আচরণ তাকে হয়তো প্রভাবিত করছে না। সে নিজের মতো হাতে হাত কচলিয়ে যাচ্ছে। আপনার নাম? জয়। জয়, আপনার কত 2 মাসের ঘটে যাওয়ার কাহিনী শুনতে চাচ্ছি, বলবেন? যদি শুনতে চান তা বলবো। শুরু করেন। জয় পুরো ঘটনাটা বলল। বিষ্ণুদা কথার মাঝে 2 বার থামিয়ে জিজ্ঞাসা করেছিলেন। কয়টার কথা বললেন? তখন জয় বলল। রাত 3টা। তারপর আরেকবার থামিয়ে জিজ্ঞাসা করলেন। প্রতিবারই নগ্ন অবস্থায় দেখেছিলেন? উত্তরে জয় হ্যাঁ সূচক মাথা নাড়ল। পেহা চা নিয়ে উপস্থিত। চিনি নিয়ে এসে চা বানাতে এতক্ষণ দেরি হয়ে গেল। কাপে 3 কাপ চা নিয়ে তারা নিঃশব্দে চা খাচ্ছে। খাওয়া শেষে বিষ্ণুদা আরও 1 কাপ চা দিতে বলল। আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। থ্যাংক ইউ। মিস্টার জয়, জি। আপনার কি মনে হয় পুরো বিষয়টা বাস্তবিক নাকি কাল্পনিক? কাল্পনিক হতে যাবে কেন? আমি সেই বিল্ডিংটা একবার দেখতে চাইছি, সেই কুয়োটাও দেখতে হবে। বিল্ডিংয়ের ঠিকানা বলে দিয়ে স্পৃহা জয়কে নিয়ে চলে গেল। কারণ তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। যেতে যেতে বিষ্ণুদা একটা কথা বললেন, অসাধারণ চা। পরের দিন বিকেলে বিষ্ণুদা গেলেন সেই বিল্ডিংয়ের ঠিকানায়। ঝোপঝাড়ের ভিতর পরিত্যক্ত একটা বিল্ডিং, দেওয়ালে শ্যাওলা জমা। বিল্ডিংয়ের পাশে কুয়াটাও দেখে নিল। সন্ধ্যা হয়ে এসেছে, হাত ঘড়ি নেই, কাজেই সময় বুঝতে তার অসুবিধা হচ্ছে। পাশের মন্দিরে পুজোর ঘণ্টা বেজে উঠল। সে শব্দ কানে এলো। মন্দিরটা তেমন দূরে নয়, সূক্ষ্ম নজর দিলেই সব দেখা যায়। সেখানে কিছু সাধুকে দেখতে পেল বিষ্ণুদা। তিনি তাদের কাছে গেলেন। তাদের সাথে কথা বলে জানতে পারলেন এই অঞ্চলে ডাক্তার আসে না, তারাই রোগের ঔষধি বানিয়ে রোগ নিরাময় করে। সেখানে একটা মেয়েকেও নজরে পড়ল। বয়স কত, 19 অথবা 20, আঁচল দিয়ে মুখ ঢেকে আছে। সেদিনের মতো চলে আসলাম। জ্বরের প্রকোপ আরও বাড়ল। 2 দিন বমি করতে আজ একটু সুস্থ। দরজা টোকা পড়ছে। আমি বললাম দরজা খোলা। একটা ছেলে ঢুকলো ঘরে। আপনি কি বেশি অসুস্থ? এখন সুস্থ, 2 দিন আগে খুব অসুস্থ ছিলাম। আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ, আপনার সাথে মেয়েটা আসেনি? ওর হাতে চা খেতে পারলে ভালো লাগতো। অসুস্থের জন্য 2 দিন থেকে চা বাইরে থেকে দিয়ে যায় এক ছোকরা। চায়ে সারা চিনিই দেয় না, হারামজাদা ও। আমি চা করে নিয়ে আসি। ঠিক আছে, আসুন। জয় চা করে 2 কাপ চা নিয়ে ঘরে আসলো। তা চেয়ারে বসে আরামল পা দুলিয়ে শব্দ করে চা খাচ্ছে। তাকে শিশুদের মতো লাগছে। আপনি খুব সুন্দর চা বানাতে পারেন। থ্যাংক ইউ। আপনার বিষয়টা নিয়ে আমি কাল ভেবেছি। কিছু পেলেন?
পেয়েছি। মনে হয় আমি আপনার সমস্যাটা প্রায় ধরেই ফেলেছি। নিজে কর মতো করে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। বলুন। কাবেরী মেয়েটা এখনো জীবিত। বিষ্ণুদার মুখ থেকে এরূপ কথা শুনে জয় চরম একটা শক খাওয়ার মতো অবস্থা হলো। সে অবাক বিস্ময়ে বিষ্ণুদার দিকে তাকিয়ে বলল, সেটা কিভাবে সম্ভব? আমি নিজেও নাকি হাত দিয়ে পরখ করে নিয়েছিলাম। আপনি তো সেদিন পার্টি করে কাবেরীকে ওই বিল্ডিংয়ে নিয়ে এসেছিলেন, তাই না? এবং তার সাথে শারীরিক সম্পর্ক শেষ। যখন ওয়াশরুম থেকে এসে দেখলেন সে নড়াচড়া করছে না, বিছানার একডালা হয়ে আছে, তখন আপনি একটু ভয় ভয় হতে থাকেন, তাই না? কাবেরী তখন অজ্ঞান অবস্থায় ছিল। আর ভয় নিয়ে একটা কথা বলি, যদি আমরা একটা বিষয়ে ভয় ভয় নিয়ে জানতে শুরু করি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেটার মুখোমুখি হই, তখন আমাদের নিরন সেই ভয় বিষয়টা সঠিক প্রমাণ করার জন্য মস্তিষ্কে চাপ দেয় এবং আমাদের মনে হতে থাকে যে বিষয়ে ভয় পাচ্ছি সেটাই হবে। এর সাথে কাবেরীর মৃত্যুর কি সম্পর্ক? সম্পর্ক আছে। যখন আপনি ভয় ভয়ে অস্থির মনে নিয়ে কাবেরীর নাকে হাত দেন তার শ্বাস চলে কিনা দেখার জন্য, তখন দেখলেন ওর শ্বাস চলছে না, কিন্তু বাস্তবে তার শ্বাস চলছিল। সে তখন অজ্ঞান অবস্থায় ছিল, তার শ্বাস ভারী হয়ে পড়েছিল। যেহেতু আপনি অস্থির মন নিয়ে নাকে হাত দিয়েছেন, তখন সামান্য সময় আপনার কাছে অনেকক্ষণ মনে হয়েছে। তখন 2 সেকেন্ড সময় আপনার কাছে 10 সেকেন্ডের সমান মনে হয়েছিল। ঠিক বুঝতে পারছি না। ধরুন 10টা বাজতে টিভিতে একটা মুভি দিবে, আপনার পছন্দের মুভি, যেটার জন্য আপনি অস্থির হয়ে আছেন। তখন 10টা বাজার আগে 10 সেকেন্ড আপনার কাছে মনে হতে পারে অনেকক্ষণ। 10 সেকেন্ডও সময়ও সহ্য করতে পারবেন না, মনে হবে এতক্ষণে 10 সেকেন্ডের সময় শেষ হয় না। ঠিক একই ঘটনা কাবেরীর ক্ষেত্রেও ঘটেছে। আপনি হয়তো 2 সেকেন্ড হাত রেখে দিয়েছিলেন এবং আপনার মনে ছিল অস্থির, তাই সেই 2 সেকেন্ড আপনার কাছে মনে হয়েছিল অনেকক্ষণ। এবার বুঝতে পেরেছেন? জয় হ্যাঁ বলে কিছুটা নড়ে চড়ে বসল। সামনে বসা লোকটার যুক্তি তাকে চরমভাবে অবাক করে দিয়েছে। জয়ের চোখ তীক্ষ্ণ হতে লাগলো। সে বিষ্ণুদার কাছে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে মারল। আপনার কথা ঠিক, আমি যথেষ্ট অস্থির ছিলাম। সেই শারীরিক সম্পর্কটা ছিল আমার জীবনে প্রথমবার, তাই প্রথম থেকে অস্থির ছিলাম। কিন্তু কাবেরী যখন ছাদে নিয়ে গিয়ে ওখান থেকে নিচে ফেলে দিই, তখন শব্দ পেলাম না কেন? আপনি যখন কাবেরীকে 3তলা ছাদ থেকে নিচে ফেলে দিলেন তখন শব্দ পাননি, কারণ বিল্ডিংয়ের নিচে প্রচুর ঝোড়ঝাপড় ছিল। সেখানে এক প্রজাতির গাছ আছে যার নাম ক্যানসি সম্পূর্ণ। 50 ফুট গাছের এই শিকড়ের বিস্তার হতে পারে 150 ফুট। বৃক্ষের অধিকাংশ শিকড় বলতে গেলে প্রায় 90% থাকে মাটির মাত্র 30 সেন্টিমিটার গভীরতার মধ্যে। বৃক্ষের মোটা শিকড়গুলো এফোর হয়ে পেলে সৃষ্টি করা, যাতে পাথর পর্যন্ত শক্তভাবে আটকে থাকতে পারে। যখন মেয়েটিকে 3তলা থেকে নিচে ফেলে দিলেন তখন মেয়েটি সেই জালের মতো শিকড়ের উপর পড়ে, তাই শব্দ হয়নি। ঠিক যেভাবে আপনাকে কুয়োর ঝুলিয়ে রাখা হয়েছিল। আমার কথা বুঝতে পারছেন? জয় হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং বলল, তাহলে দ্বিতীয়বার যে মেয়েটিকে নিয়ে গেছিলাম তখন মেয়েটি বদলে গিয়ে কাবেরী রূপ কিভাবে নিল? কিভাবে? এর ব্যাখ্যা কি? আমার হাইপোথিস মতে আপনি যখন রাতে পার্টি করে মেয়েটিকে নিয়ে সেই বিল্ডিংয়ের দিকে যান, তখন হতে পারে কাবেরী সেই ঘরের কাছে তারা লুকিয়ে থাকে। কি থাকতে পারে না? পারে। দেখুন, আমি প্রথমেই বলেছি আমি উক্ত বিষয়টির উপর একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। পুরোটা আমার কাছে ধোঁয়াশা, এখন পরিষ্কার না। আপনি বলুন। মেয়েটা যখন ওয়াশরুমে যাবে বলেছিল, হতে পারে তখন সেই ওয়াশরুমের ভিতরে কাবেরী ছিল এবং মেয়েটি ওয়াশরুমে ঢোকার সাথে সাথে কাবেরী কোনো তরল পদার্থ দিয়ে তাকে মুহূর্তে অজ্ঞান করে দিয়ে তার বদলে নিজেই আপনার সামনে উপস্থিত হলো। এমনটাও হওয়া খুব অস্বাভাবিক কিছু না। না, কিন্তু আমি তখনই চিনতে পারলাম না কেন? কারণ তখন কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, ততটা লক্ষ্য করেননি। তাহলে যখন কাবেরী চলে যায় তার আগে জানালার দিকে তাকাতে তার অগ্নি দৃষ্টিতে আগুন জ্বলে উঠল, সেটা কিভাবে হলো? আপনি বলেছিলেন মেয়েটি আপনার মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে বলেছিল, মেয়েটি বলেছিল সে থাকতে আপনি সিগারেট কেন খাচ্ছেন। সেই জ্বলন্ত সিগারেট সেই জানালা দিয়ে নিচে ফেলার কারণেই সেখানে থাকা শুকনো পাতা থেকে ক্ষীণ ক্ষীণ আগুন জ্বলে উঠেছিল। আমার ঘরে তাকে নগ্ন হয়ে দেখেছিলাম, সে কেন এরকম নগ্নতা অবস্থায় আসতো? সেই যে আত্মা এটা আপনাকে বিশ্বাস করতে নগ্নতাই ছিল। সাধারণ জামা কাপড় পরে আসলে হয়তো আপনাকে প্রভাবিত করতে পারতো না, আর তার লজ্জার বিষয়ও ছিল না, কারণ আপনার দ্বারাই তার লজ্জাহরণ অনেক আগেই হয়েছিল। তার মানে সে আত্মা না, সে বেঁচে আছে। কিন্তু সে এরকম কেন করছে? আমায় পুলিশের অধীনে করলেই তো হতো। এত কিছু করার মানে কি?
এটাও নিজেই বলবে। কোথায় কাবেরী? এখনো তাকে পাইনি, আশা করি খুব শীঘ্রই পাবো। চা খাবো, অনেকক্ষণ হলো চা খাই না। আরেকবার চা বানিয়ে আনতে পারবেন? জয় 1 কাপ চা বানিয়ে বিষ্ণুদার সামনে রাখল। বিষ্ণুদা বলে উঠল, 1 কাপ কেন, আপনি খাবেন না? জি না, আমি চলে যাব। হুম। আপনাকে 1 প্যাকেট সিগারেট কিনে দিয়ে চলে যাব। বিষ্ণুদাকে 1 প্যাকেট সিগারেট কিনে দিয়ে ঘর থেকে বের হলো জয়। সিগারেটের প্যাকেট পেয়ে বিষ্ণুদার মুখে আনন্দের ছিটেফোঁটা লক্ষ্য করে জয়। এদিকে বিষ্ণুদা একটা সিগারেট ধরালেন। মনে মনে ভাবতে লাগলেন কাবেরী মেয়েটার কথা। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এলো। বিষ্ণুদা রাতে কিছুই খেলেন না। তিনি মাঝে মাঝেই না খেয়ে সারা রাত কাটান। আজকে সে পূর্ণিমা দেখবে। বারান্দায় একটা বেতের চেয়ারে বসে আছে বিষ্ণুদা। পরনে সাদা পাঞ্জাবি, পায়ে কালো চামড়ার চটি স্যান্ডেল। তিনি উৎসুক হয়ে তাকিয়ে আছেন চাঁদের পানে। চাঁদ নিয়ে তার মনে কৌতূহলের শেষ নেই। এমন সময় 1 কাপ চা পেলে ভালো লাগতো, কিন্তু উঠে গিয়ে চা করে নিতে ইচ্ছে করছে না। এমন সময় বিষ্ণুদার সামনে একটা হাত এলো, হাতে পিরিচে করে 1 কাপ চা। তিনি পিরিচটা নিজের হাতে নিলেন। মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, চা কেমন হয়েছে বিষ্ণুদা? সুন্দর। শুধুই সুন্দর? না, অতি সুন্দর। আপনি অনেক সুন্দর চা বানাতে পারেন। এত উৎসুকভাবে কি দেখছেন? চাঁদ। চাঁদে দেখার মতো কি আছে? অনেক কিছু। আচ্ছা বলো তো, চাঁদে যে ছোপ ছোপ কালো দাগ, সে দাগগুলো না থাকলে কি হতো? কি হতো মানে? কি অদ্ভুত প্রশ্ন। বলতে পারলে না তো? যদি দাগ না থাকতো তাহলে লোকে বলতে পারতো না যে চাঁদেরও কলঙ্ক আছে। রসিকতা করছেন? হুম। আমাকে কিন্তু এখনো দেখেননি আপনি। দেখার প্রয়োজন মনে করছি না। আজকে চাঁদটা দেখছি, কত সুন্দর। শুধু এই দাগগুলোর সৌন্দর্য কিছুটা ক্ষুণ্ণ করেছে, তাই না? হুম। বিষ্ণুদা চায়ের কাপে চুমুক দিচ্ছে। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বিষ্ণুদা যেন চাঁদের উপর থেকে নিজের আকর্ষণ সরাচ্ছেনই না। কিছুক্ষণ পর বিষ্ণুদা বললেন, কাবেরী, 1 কাপ চা করে আনতে পারবে? আমার রান্নাঘরে সব আছে, একটু কষ্ট করে বানিয়ে আনবে। মেয়েটি এবার কিছুটা ঘাবড়ে গেল। কাপা কাপা কণ্ঠে বলল, জি আনছি। বিষ্ণুদা মুচকি হাসলেন। এই নিন চা। ধন্যবাদ। আপনি আমায় চিনলেন কিভাবে? আপনি তো আমায় দেখেননি। তোমার কাপড়ের ঘ্রাণ পেয়ে বুঝতে পেরেছি। ঘ্রাণ শুনে কিভাবে বুঝতে পারলেন? আমি তো আগে আমার শরীরের ঘ্রাণ কখনো পাননি। তোমার গায়ের আগরবাতির ঘ্রাণ লেগে আছে। আমার গায়ে আগরবাতি ঘ্রাণ লেগে আছে, এতে কিভাবে বুঝলেন যে আমি কাবেরী? পুরনো বিল্ডিংটার পাশে মন্দিরে যখন গিয়েছিলাম তখনই তোমায় দেখেছিলাম। তুমি ঘোমটা দিয়েছিলে, মুখটা দেখতে পারিনি। সেখানে তুলসী গাছের প্রদীপ জ্বালাচ্ছিল। তখন যে আগরবাতি জ্বালিয়েছিলে সেটার গন্ধ আর এখন গন্ধটা একই। কিন্তু আমি যে কাবেরী সেটা কিভাবে বুঝলেন? সেখানকার সাধুর সাথে কথা বলে যখন জানলাম তার জড়িবটি বানাতে জানে, এবং সেই সময় তোমায় দেখলাম। এই নির্জন মন্দিরে একটা মেয়ে এইভাবে থাকাটা খুব একটা স্বাভাবিক কিছু না। আমার ধারণা তুমি যখন বিল্ডিং থেকে নিচে পড়ে যাও তখন এই সাধুর দল কেউ তোমায় নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে। তারপর আশ্রয় এবং প্রতিশোধের জন্য তুমি সেখানেই থেকে গেলে। আপনার বুদ্ধি দেখে আমি মুগ্ধ। চায়ে চিনি দিয়েছো বেশি, বেশি চিনি খেলে পেটে সমস্যা দেখা দেয়। আচ্ছা, আমি আসি। দাঁড়াও। হুম। আমি জানি জয় তোমার সাথে যে কাজটা করেছে সেটা জঘন্য অপরাধ। এর শাস্তি অনেক ভয়াবহ। তুমি চাইলে পুলিশ দিতে পারতেন, সেটা না করে এত কিছু করার মানে কি? এত কিছু বুঝতে পেরেছেন, এটা বুঝতে পারিনি। পেরেছি, তবে তোমার মুখে শুনতে যাচ্ছি। সেদিন যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর 2 জন সাধু আসলেন। তারা সব খুলে বললেন। তারা যখন সাধনা করে ঘুমোতে যাবেন সেই সময় নাকি ছাদে ফোনের ফ্ল্যাশের আলোয় তুর চোখে পড়ে। তারপরে একটা শব্দ পান। সেই শব্দে তারা কাছে গিয়ে আমায় পান এবং হসপিটালে নিয়ে আসে। তারপর? হসপিটালে ছিলাম 8 দিন। তখন সেই 2 জন সাধু আমায় রোজ দেখতে আসতেন, ফল ওষুধ সব কিনে দিতেন। আমার যাওয়ার জায়গা নেই, গ্রামে মামার বাড়িতে ছিলাম। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে গ্রাম থেকে শহরে এসেছিলাম, যদি কোনো চাকরির খোঁজ মেলে। কিন্তু যেখানেই গেলাম সেখানে কোনো না কোনো কারণে আটকে গেলাম, বিশেষ করে টাকার জন্য। টাকা ছাড়া চাকরি প্রায় অসম্ভব। এমনকি কেউ কেউ আমায় কুপ্রস্তাবও দিয়ে বসে। মেয়েটা এখন কাঁদছে, সেটা বেশ বুঝতে পারল বিষ্ণুদা। তবুও সবটা জানা দরকার। তিনি তাকে পুরোটা বলতে বললেন। এরকম সারাদিন ঘুরেও চাকরির ব্যবস্থা করতে পারলাম না। সন্ধ্যা হয়ে এলো।
একজন বৃদ্ধ লোক বললেন তাদের বাড়িতে কাজের মেয়ে দরকার। একটা আশ্রয়ের আশায় আমি রাজি হয়ে যাই। সেই বৃদ্ধ লোকটি আমায় পতিতাপল্লীতে বিক্রি করে দিয়ে চলে গেল। এরপর সেখান থেকে উনি আমায় ওই বিল্ডিংয়ে নিয়ে আসেন। তারপর হসপিটাল থেকে তুমি আশ্রয় সেই মন্দির থেকে গেলে? শুধু আশ্রয় না, আমি প্রতিশোধ নেওয়ার জন্যও ছিলাম। পুলিশকে জানাওনি কেন? পুলিশকে জানিয়েছিলাম। কি বললো তারা? তারা প্রথমে কি হয়েছে সব শুনে বলল এসব কেসে টাকা লাগে অনেক, আমি যদি তাদের সাথে এক রাত কাটাই তাহলে তারা বিনা টাকাই করে দেবে। এটা শুনে আমি চলে আসি। মনে মনে ভাবলাম আমি নিজেই তাকে শাস্তি দেব, তিলে তিলে ওকে শেষ করে ফেলবো। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, এর শাস্তি জয় পাবে, অবশ্যই পাবে। এতক্ষণ হয়ে গেল আমি এত কথা বললাম, কিন্তু আপনি এখনো আমার দিকে তাকালেন না, অন্যদিকে হয়ে শুয়ে গেলেন। যে বলে তার দিকে তাকিয়ে থেকে কথার মনোযোগ দিতে পারি না আমি। আপনি অনেক অদ্ভুত একটা লোক। বিষ্ণুদা এবার কাবেরী মেয়েটার দিকে তাকালো। সে পরে আছে লাল পাড়ের শাড়ি, চাঁদের আলোয় মুখটা দেখা যাচ্ছে। কি অপরূপ সুন্দর! এই চাঁদ তার সৌন্দর্যের কাছে যেন কিছুই না। মেয়েটার চোখে গাঢ় কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে লিপস্টিক। কি রঙে সেটা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে না। মুখের উপর দু চারটে চুল পড়ে আছে, সব মিলিয়ে অসাধারণ। আমার জীবনে এরকম রূপবতী কন্যা আমি দেখিনি। তুমি দাঁড়াও, আমি আসছি। বিষ্ণুদা ঘরে গিয়ে একটা শুকনো ঝরঝরে ফুলের থোকা নিয়ে এসে কাবেরীর হাতে দিলেন। কাবেরী বিস্মিত হয়ে বলল, শুকনো ফুলের থোকা দেওয়ার মানে? এই ফুলটি দিয়েছিল তোমার মতো দেখতে সুন্দর একটা তরুণী। ফুলে আমার তেমন আগ্রহ নেই, ফুলটা ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। কেন পারেননি? সুন্দরী তরুণীর দেওয়া ফুল ফেলতে ইচ্ছে করেনি। অসুন্দর কেউ দিলে ফেলতেন বুঝি? ভেবে দেখতাম। তো সেটা রেখে দিলেন ভালো কথা, আমায় কেন দিলেন? তখন সেটা বইয়ের ভাঁজে রেখে দিতে দিতে মনে মনে ভেবেছিলাম যখন তার মতো সুন্দরী কোনো মেয়েকে দেখব তখন এই ফুলটা তাকে দিব। সুন্দর কারো উপহার সুন্দরের কাছে থাকাই মানে। আপনি মানুষটা কিন্তু সত্যি অনেক অদ্ভুত। নিজেকে নিজে চিনতে পারলাম না, তুমি কি পারবে? আচ্ছা, এটা কি ফুল? কৃষ্ণচূড়া আমার পছন্দের ফুল। মেয়েটির নাম জানতে পারি? যে আপনার মতো একজনকে চিনতে পেরেছে সে নিশ্চয়ই অসাধারণ কোনো মেয়ে। ওর নাম স্পেহা। বাহ, সুন্দর নাম। একটা অদ্ভুত কথা বলি। বলুন। মেয়েটা সেই জয়ের কাকাতো বোন। নিজে যার কাছে ধর্ষিত হয়েছিল তার বোন বিষ্ণুদার মতো অদ্ভুত একটা লোককে পছন্দ করে ভাবতেই কাবেরীর রাগ হতে থাকলো। মনে মনে ভাবলো যার বোন আছে সে কিভাবে পারে অন্য একটা মেয়ের সাথে এরকম পিশাচের মতো কাজ করতে। কাবেরীর ভাবনা ভেঙে দিয়ে বিষ্ণুদা বললেন, কাবেরী, আমি তোমার সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করব। আমি তোমার সাথে আছি। বিষ্ণুদা, আমি নিজেও জানি না আমি কি করব। অশরীরে আতঙ্ক দিতে দিতে এভাবে তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে শাস্তি দিতাম, কিন্তু আদৌ তো এটা সম্ভব হলো না। আপনি সবটা ধরে ফেললেন, ওনাকে বলেও দিলেন। এখানে আমি আসতাম না যদিও বিষয়টা আধিভৌতিক ব্যাপার না পৌঁছাতে। তুমি হয়তো জানো না আমি ভূতপ্রেত, অশরীর এবং এসব বিষয়ে মনে থাকা ভ্রান্ত ধারণা কখনোই মেনে নিই না। তবে আমি তোমার হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করব। বিষ্ণুদা, কি বলে যে আমি আপনাকে ধন্যবাদ জানাবো আমার জানা নেই। কিন্তু তুমি এভাবে কিছু করতে পারবে না, আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। এই বিষয়ে আইনের ব্যবস্থা আমি নেব। কাবেরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিষ্ণুদার প্রতি অভয় যেন তার নতুন করে বেঁচে থাকার আশ্বাস জোগাড় দিচ্ছে। চোখের জল মুছে কাবেরী বিষ্ণুদার পানে করুণ চোখে তাকিয়ে বলল, বিষ্ণুদা, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আমি নিজেই ভবঘুরে আমি তোমায় কি চাকরি ব্যবস্থা করে দিব। তবে আমার একটা বন্ধু আছে, তাকে বললে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। না থাক, আমার জন্য আপনাকে বিরক্ত করতে চাই না। তুমি তো আমার বোনের মতো, বোনকে ভাই দেখবে না তো কে দেখবে? বিষ্ণুদার মুখে এরূপ কথায় কাবেরীর চোখের জল বাঁধ যেন ভেঙে গেল। সে বারান্দায় হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, আপনি অনেক ভালো। পরের দিন বিষ্ণুদা রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় কেউ যেন একটা তার নাম ধরে ডেকে উঠল। বিষ্ণুদা, এই যে এইখানে, আমি এই দিকে। বিষ্ণুদা আশেপাশে তাকালো। রাস্তার ওপারে একটা মেয়েকে নজরে পড়ল তার। লাল ড্রেস পরা, খোলা চুল, হাত উঁচু করে ইঙ্গিতে তাকে ডাকছে। বিষ্ণু চাটা রেখে রাস্তা পার হয়ে তার কাছে যেতেই মেয়েটি বলল, কেমন আছেন বিষ্ণুদা? ভালো। তুমি ভালো আছো স্পেহা? আমায় চিনতে পেরেছেন? আপনি তো শুধু আমাকেই ভুলে যান। কতবার যে আপনাকে আমার পরিচয় দিয়েছি। চিনতে পেরেছো? ও গড,
আমি তো ভাবলাম এবারও পরিচয় দিতে হবে। আমার কি মনে হয় জানেন, পৃথিবীর সব মেয়ের পরিচয় আপনার জানা থাকলেও আমার পরিচয় আপনার মনে থাকবে না। কথাটা বলে মুখ ঢেকে মুচকি আসলো মেয়েটি। কি সুন্দর তার হাসি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছি। বহুদিন এমন লজ্জা ভরা হাসি দেখিনি। আমার তাকাতে দেখে মেয়েটি হাসি থামালো। কি দেখছেন? তোমার হাসিটা সুন্দর। থ্যাংক ইউ। বিষ্ণুদা, কফি খাবেন? আমার এই রোদে খুব তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণা পেলে কফি খেলে তৃষ্ণা মিটে যাবে। আমি আইসক্রিম খাবো। আপনি তো এসব আইসক্রিম খাবেন না, তাই আপনি কফি খাবেন আর আমি আইসক্রিম। চলো। স্পেয়ার মেয়েটির পিছনে পিছনে হাঁটছি। এই কড়া রোদে আমি বেশিরভাগ সময় হাঁটি না, অথচ আজ হাঁটতে বেশ লাগছে। টেবিলে বসে আছি, সামনে বসে আছি স্পেহা। মেয়েটি মজা করে আইসক্রিম খাচ্ছে, আমি খাচ্ছি চা। চায়ে তেমন মজা পাচ্ছি না। রাস্তার ধারে চায়ের কাছে ওই দামি রেস্টুরেন্টের চা একদম ফেলনা। আইসক্রিম খাওয়ার শেষ, সে বিলটা দিয়ে দিল। আমি হালকা লজ্জা পেলাম। একটা ছেলের সাথে থাকতে একটা মেয়ে বিল দিবে কেন? এই ভারী অন্যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে স্নেহা হাঁটছে, আমিও হাঁটছি তার পিছনে পিছনে। এই মেয়েকে বিদায় জানানোর ইচ্ছে হচ্ছে না। আমি কি তার মায়ায় পড়ে যাচ্ছি? না, এ হতে দেওয়া যায় না। মায়া কাটাতে এখন আমার কি করা উচিত? পিছনে পিছনে না হেঁটে যদি সামনে যাই তাহলে কেমন হয়? আমি সামনে হাঁটবো, মেয়েটি হাঁটবে আমার পিছনে পিছনে। তখন মেয়েটি মায়ায় পড়ে আমার পিছনে হাঁটবে। আমার চিন্তা ভাবনা পতন ঘটিয়ে মেয়েটা বলল, বিষ্ণুদা, এই পার্কে আমার সাথে একটু বসবেন যদি আপনার সময় হয়? আমার জানা মতে আপনার সময়ের কমতি নেই। ভবঘুরে জীবনে সময়ের কমত্ব থাকার কথা না। চলো বসা যাক। রোদে হেঁটে পায়ে ব্যথা করছে। পার্কের একটা ব্রেঞ্চে আমি আর মেয়েটি বসে আছি। ব্রেঞ্চগুলোর সাইজ দিন দিন ছোট হচ্ছে। দুজন পাশাপাশি বসতে গেলে একজনের গায়ের সাথে আরেকজন গা লেগে যায়, এরকম একটা অবস্থা। বিষ্ণুদা, হুম এই জায়গাটার কথা আপনার মনে পড়ে? কলেজের ফাইনাল পরীক্ষা শেষ, আমি মজা আনন্দে ছন্নছাড়া হয়ে মনের আনন্দে বন্ধুদের সাথে এইখান দিয়ে যাচ্ছিলাম, হাতে কৃষ্ণচূড়া ফুল নিয়ে। আপনাকে দেখে সেই ফুল দিয়ে বাকি কথাটা বলতে লজ্জায় নিজের মুখ ঢেকে নিল মেয়েটা। আজও তার বাচ্চাদের মতো স্বভাব যায়নি। কে বলবে এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি নিয়ে পড়েছে? তার লজ্জা অপেক্ষা করে বলল, তোমাদের বাসার ঠিকানা দাও তো। কেন? আপনি আসবেন? হুম সত্যি আসবেন? যাব। আমার বিশ্বাস হচ্ছে না, প্লিজ সত্যি করে বলুন না আপনি সত্যিই আসবেন। আমি সত্যিই যাব। তোমার ভাই জয়ের সাথে কিছু কথা বলতে হবে। কবে আসবেন? কাল যাব। কাল? কখন? সময় বলতে পারছি না, কোনো এক সময়ে যাব। আমি অপেক্ষায় থাকবো, আসবেন কিন্তু, আমায় কথা দিয়েছেন। বলেই মেয়েটা আমার হাতে একটা কার্ড দিয়ে চলে যাচ্ছে, আর আমি চেয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে। পরের দিন দুপুরে আমি তাদের বাড়িতে উপস্থিত হলাম। দুপুরের কটকটে রোদ, আমার সারা শরীর ঘেমে একাকার। দরজায় মিহি টোকা দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল স্পেহা মেয়েটি। সে কেন জানি না সেজেছে, যত্ন করে চুলে ফুল দিয়েছে, চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে, হালকা মেকআপ করেছে। সব কিছু হালকা হলেও তার সৌন্দর্য যেন প্রবল গাঢ়। দরজা খুলে মুচকি এসে ভিতরে আসতে বললেন। আমি ভিতরে এসে বসলাম। বসার ঘরটা সুন্দর, চারিদিকে ফ্রেমে বাঁধা ছবি। এইগুলো দেখতে দেখতে সময় পার করছি। আমার সামনে টেবিলে পিরিচে করে চা আর কয়েকটা বিস্কুট, আলাদা ফ্রিজে ফল কেটে রাখা, অন্যটায় কয়েক রকমের মিষ্টি দই। আমি কিছুটা অবাক হয়ে মেয়েটাকে বললাম, আমি এখানে মেয়ে দেখতে আসিনি তো, এত কিছু কেন? শুধু চা হলেই যথেষ্ট। আজ প্রথম আপনি আসছেন, আমি যে কি ভালো লাগছে। আমি কিছু না বলে চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, আচ্ছা বিষ্ণুদা, আমি কেমন লাগছে? সুন্দর লাগছে। শুধুই সুন্দর? খুব সুন্দর। সেটা তো আগে বলেননি, আমি বললাম তারপর বলেছেন। আমি উত্তর না দিয়ে চুপ করে চায়ের কাপে আবার চুমুক দিলাম। মেয়েটা আমার উপর নির্ভরতা বেড়েই চলেছে, এটা হতে দেওয়া যায় না। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক এসে বসলেন, তার ছেলেকে নিয়ে তার কষ্টের কথা বললেন। আমি শুনেই গেলাম। কিছুক্ষণ পর ওনাকে বললাম, জয়কে নিয়ে আসুন, ওনার সাথে আমার কিছু কথা বলার আছে। স্পৃহা, মা যাও তো, ওকে নিয়ে এসো। স্পৃহা গিয়ে জয়কে নিয়ে এলো। আমি স্পৃহাকে বললাম চলে যেতে। তার সামনে সবকিছু বললে বিষয়টা কেমন দেখায়,
জয় এবং তার বাবা সামনের সবাই বসে আছে। আমি বসে আছি ঠিক তাদের বিপরীত থাকা বেতির চেয়ারটাই। একটু পর দরজা ঠক ঠক আওয়াজ হলো। কাচের মেয়েটা খুলে দিল। জয় দরজার দিকে তাকিয়ে চরমভাবে একটা ঝাটকা খেল। মুহূর্তে চেহারায় কাঠান্য ভাব চলে এসছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, গা ঘেমে একাকার। দরজা খুলতে যে মেয়েটি আসলো সে আর কেউ নয়, স্বয়ং কাবেরী। জয় কাবেরীকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। ভয় আঁতকে উঠে জয় কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, টিপ পেয়ে ঘাম ঝরছে। বিষ্ণুদা সেই নীরবতা ভেঙে বললেন, কাবেরী এসো, বসো এখানে। কথাটি বলে হাতের কাছের পেতের চেয়ারটা কাবেরীর দিকে এগিয়ে দিলেন বিষ্ণুদা। কাবেরী মাথা নিচু করে এসে চেয়ারে বসল। কাবেরীর দিকে জয় এখনো তাকিয়ে আছে, তার বিস্ময়ের শেষ নেই। সামনে রাখা গ্লাসে বোতল থেকে জল ঢালতে লাগলো। তার নজর এখনো কাবেরীর দিকে। তার দিকে নজর থাকায় বোতলে জলের গ্লাসটা না পড়ে টেবিলের উপর পড়ছে। বিষ্ণুদা বলে উঠলেন, মিস্টার জয়, আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? না না, ভয় না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কথায় গ্লাসে জল ঢালা বন্ধ করে গ্লাসের জল এক ঢোকে শেষ করে বলল জয়। জয়কে দেখে তার বাবা কিছুটা ঘাবড়ে গেলেন। হঠাৎ তার ছেলের এমন অস্বাভাবিকতা তাকে কিছুটা বিচলিত করতে পেরেছে। তিনি একবার ভালোভাবে কাবেরীর দিকে তাকালেন। তীক্ষ্ণ কণ্ঠে কাবেরীর উদ্দেশ্যে বললেন, কে তুমি মা? তোমার নাম? জি, আমার নাম কাবেরী। এখানে আসার কারণ জানতে পারি? আর তোমাকে দেখে জয় এতটা ভয় পেয়ে গেল কেন? এবার বিষ্ণুদা সামনে রাখা ফ্লাক্স থেকে চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, সেটা না হয় আমি বলি। আঙ্কেল, এই মেয়েটির নাম কাবেরী। এর সাথে একটা পেশাচিক ঘটনা ঘটেছে। ঘটনাটা ঘটেছে ওনার অনেক কাছের একটা মানুষ। কি হয়েছে জানতে চান? হ্যাঁ। মিস্টার জয়, আপনি কি এখানে স্বাভাবিক আছেন? জয়ের দিকে তাকিয়ে চায়ের চুমুক দিতে দিতে কথাটা বললেন বিষ্ণুদা। জয় ভয়াত্মক চাউনিতে কাবেরীর দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আমি ঠিক আছি। বেশ, তাহলে আপনি নিজের মুখে নিজের কর্মের কথাটা বলুন। কে এই মেয়ে? কেন এখানে? কিভাবে আপনি একে চিনেন? সব খুলে বলুন। আমি কিচ্ছু জানি না। ঢোক গিলতে গিলতে দুই হাত দিয়ে দুই কান চেপে ধরে কথাটা বলল জয়। এখন সব অভিনয় করে কোনো লাভ হবে না মিস্টার জয়। হয় নিজের মুখে স্বীকার করুন, নয়তো আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে। জয় একবার নিজের বাবার দিকে, আরেকবার বিষণ্ণর দিকে, একবার কাবেরীর দিকে তাকাচ্ছে। আজ তার জীবনে সব থেকে খারাপ সময় উপস্থিত। জয়ের বাবা কিছুটা আজ করতে পেরে জয়কে কিছুটা ধমক দিয়ে বললেন, কি হলো? চুপ করে আছো কেন? কে এই মেয়ে? কি সম্পর্ক তোদের, বলো? বিষ্ণুদা চায়ের কাপটা টেবিলে রেখে একটা সিগারেট ধরালেন। সিগারেটে টান দিতে দিতে জয়ের উদ্দেশ্যে বললেন, বলে ফেলুন, আপনার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে, বলুন। জয় এবার বলতে শুরু করলো। সেদিন রাতের ঘটনাটা পুরোটাই বলল। কাবেরীর সাথে ঘরে কথা বলা হওয়ার সকল বিষয় সে বলল। বলা শেষে জয় হাউমাউ করে কাঁদতে থাকা অবস্থায় তার বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা, আমায় মাফ করে দাও, আমি অন্যায় করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, আমায় বাঁচাও তুমি। জয়ের বাবা নিজের পা ছাড়িয়ে নিয়ে বললেন, কোলাঙ্গার, তুই এতটা নিচে নামবি আমি ভাবতেও পারিনি। এত আদরের ভালোবাসার এই প্রতিদান দিলি। যখন যা চেয়েছিস তখন তাই দিয়েছি, আর তার এই মূল্য? চোখের সামনে থেকে সর, নইলে আমার হাত আজ তোরে খুন হবে। নিজের ছেলেকে খুন করে জেলে যাব। এরূপ অবস্থা দেখে কাবেরী কিছুটা ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে আছে। চোখ মাটির দিকে করে এক হাতের সাথে আরেক হাতটা কড়মড় করছে। বিষ্ণুদা বলে উঠলেন, আঙ্কেল, এটা সঠিক সমাধান না। আপনি বসুন, শান্ত হন। তিনি সোফায় বসে পড়লেন। দুই হাত মাথায় রেখে নিজের চুলগুলো টানছে আর রাগের দাঁত কিরমির করছে। বিষ্ণুদা জয়ের উদ্দেশ্যে বললেন, এখন কি করবেন? জেলে যাবেন? ধর্ষণের বিচার কি জানেন? মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কি করবেন এবার? জয় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কাবেরী নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। জয়ের বাবা বলে উঠলেন, আমি এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করেছি। ওদের বিয়ে হবে। এই ঘটনা এখানে শেষ হোক। এই ঘটনা যেন আর কেউ না জানে। মিস্টার বিষ্ণু, আপনার যত টাকা লাগে আমি দিব,
আপনি শুধু এই ঘটনার কথা কাউকে বলবেন না। মৌনতা ভেঙে এবার কাবেরী বলে উঠল। আপনারা কি মনে করেন নিজেদের টাকা দিয়ে সব কিছু করতে পারবেন? আমি আজ ধর্ষিতা হয়েছি, এরকম কত মেয়ের শরীরে যে আপনার ছেলে ছোঁয়া আছে সেটা বলতে পারবেন, নাকি তাদেরও বউ হিসেবে নিয়ে আসবেন? সবাই নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে আছে। কাবেরী বলতেই থাকলো। আজ আপনাদের মতো কিছু লোকের জন্য আমাদের মতো মেয়েরা রাতে চলাফেরা করতে ভয় পায়। মনে মনে একটা চিন্তায় ঘুরপাক খায় যে এই বুঝি কোনো মানুষরূপী হায়নার নজর তার উপরে পড়ে। এভাবে কত মেয়ের জীবনটা বিষাদময় হয়ে ওঠে। শুধু টাকা পয়সা, বড় স্কুল কলেজে পড়ালেই বাবার দায়িত্ব পালন হয় না। রাত বিরাতে আপনার ছেলে নেশা করে ঘরে ফেরে, আপনি কখনো কিছু বলেছেন? বলেননি। আর আজ যখন সেই ছেলে একটা মেয়েকে রেপ করলো, সেই সত্যটা জানার পর আপনি কি বললেন? তাকে ছেলের বউ বানাবেন? ছি, লজ্জা করলো না কথাটা বলতে? একটুও বাধ্য না? শুনে রাখুন একটা কথা, আপনাদের মতো নিজ মন মানসিকতার মানুষের বাড়িতে বউ হয়ে আসা কেন আমার থুতু ফেলতেও ঘৃণা হয়। কথাগুলো বলে কাবেরী থেমে যায়। রাগে লজ্জায় জয়ের বাবা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। বিষ্ণুদা এবার বললেন। মিস্টার জয়, আপনি যা করছেন এর মাপ বলতে কিচ্ছুই নেই। আপনার শাস্তি হবে, কঠিন শাস্তি পেতে হবে আপনাকে। এই সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে, জয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। কোর্টে মামলা তুললে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেটা শুধু কারাদণ্ড ছিল না, তার সাথে মিশেছিল একটা মেয়ের বাঁধ ভাঙা কষ্টের প্রতিশোধ। সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। এরূপ কেটে গেল প্রায় 2 বছর। বিষ্ণুদা তার বন্ধুর সাথে কথা বলে কাবেরীকে তার অফিসে একটা কাজ পাইয়ে দিলেন। তার বন্ধুর নাম হাসেম। তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয়। যদিও কাবেরী তার জীবনে ঘটে যাওয়া সকল অধ্যায় হাসেমকে বলেছিল। প্রতি উত্তরে হাসেম বলেছিল, তোমার অতীত নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আজ থেকে তোমার বর্তমান এবং ভবিষ্যতের দায়িত্ব আমি নিতে চাই। তাদের ভালোবাসা ছিল মনের দিক থেকে, ছিল না রূপের, ছিল না ছলনার। সেখানে ছিল অপার ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা। বেঁচে থাকুক তাদের মতো সত্যিকারের ভালোবাসা। বেঁচে থাকুক হাসেমের মতো প্রেমিক, যে কিনা যাকে ভালোবেসেছে তার অতীত জেনেও ভালোবেসেছে। হ্যালো গাইস, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই নতুন গল্প আসতে চলেছে। প্লিজ আপনার পায়ে পড়ি, আজকে অন্তত আমায় ছেড়ে দিন। আমার পিরিয়ড চলছে, আমি সহ্য করতে পারবো না। পায়ে পড়ি, আমায় অন্তত 2 দিন সময় দিন। চুপ করে যা করছি সেটাতে সায় দে। 1 রাতের বিনিময়ে 15,000 টাকা দিয়ে কিনেছি তোকে, এসব অজুহাত দিয়ে পার পাবি না। কাবেরীর কথাটি সম্পূর্ণ উপেক্ষা করে কথাটি বলে। এক হাত দিয়ে কোমর চেপে ধরে আরেক হাত দিয়ে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে কাবেরীর গোলাপি ঠোঁট দুটো দখল করে নিল জয়। নরম ধপধপে পিঠে শক্ত হাতের স্পর্শে প্রত্যেকবারই কেঁপে কেঁপে উঠছে কাবেরী। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জয় যখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, তখন কাবেরী ভয়ে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে ফুফিয়ে ফুফিয়ে অনবরত কেঁদে চলেছে। মুহূর্তেই জয় শার্ট খুলে কাবেরীর বুক কোমর পানে একবার লালসা ভরা চাউনিতে তাকায়। পাগলের মতো ঠোঁটে ঘাড়ে পিঠে কিস করতে থাকে। আজ সে পিচাসের রূপ নিয়েছে, যেন কাবেরীর কান্না মিশ্রিত আকুতি মিনতির স্বর তার কান অবধি পৌঁছাচ্ছেই না। এক পর্যায়ে কাবেরী যেন একদম নিস্তেজ হয়ে গেল, তাকে আর বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর কাবেরীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে ওয়াশরুমে চলে গেল জয়। আকাশি রঙের বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, যেন থোকো থোকো কৃষ্ণচূড়া ফুটেছে। ওয়াশরুম থেকে এসে জয় লক্ষ্য করল মেয়েটি নড়ছে না। কিঞ্চিত ভয় হতে লাগলো। কাছে গিয়ে নাকে হাত দিতেই 2 কদম পিছিয়ে গেল জয়। মেয়েটি নিঃশ্বাস নিচ্ছে না, অর্থাৎ মারা গেছে। ভয়ে চুপসে গেল জয়। দেয়ালের সাথে ধপ করে বসে পড়ল ফ্লোরে। আচমকা ভয়ে গা শিউরে উঠেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে মেয়েটিকে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেবে। লোকে ভাববে আত্মহত্যা, যেমনই ভাবনা তেমনই কাজ। ঘড়ির কাঁটা 3টার ঘরে টিকটিক করছে। লাশটা সিঁড়ি দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে পৌঁছাতেই হাঁপাতে লাগলো জয়। 7-5 না ভেবে মেয়েটিকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে নিচে ফেলে দিল।
তবে আশ্চর্য ব্যাপার, মাটিতে পড়ার শব্দ তার কানে এলো না। 3 তলা বিল্ডিং এতটাও বড় না যে একটা লাশ ফেলে দিলে যে শব্দ কানে আসবে না। সে যাই হোক, এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না। রুমে গিয়ে রক্তাক্ত বিছানার চাদরটা নিয়ে বিষণ্ণ গাড়িতে উঠে বসল। এরপর কেটে গেল 1 মাস। জয় বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। রাত করে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে হই হুল্লোড়, মেয়ে নিয়ে থাকা, এগুলোই তার রোজকার অভ্যাস। এতদিনে সে রাতের ঘটনা প্রায় ভুলেই গিয়েছে জয়। সে রাতে একটা বদ্ধ হোটেলে আরেকটা মেয়েকে নিয়ে যায়। উদ্দেশ্য কাবেরীর সাথে যে কুকর্ম করেছে সে কাজ এই মেয়েটির সাথেও করার। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয় জয়। লাইটটা বন্ধ করে খুটখুটে অন্ধকারে মেয়েটির কোমর চেপে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর মেয়েটি বলল, এখন ছাড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর সারা রাত তো আছেই যান। উফ, এখনই যেতে হবে? হ্যাঁ বাবু, এখনই যাব আর এখনই আসবো। মেয়েটি ওয়াশরুমে গেল। জয় বিছানায় শুয়ে একটা সিগারেট ধরালো। তখনই মেয়েটা এসে ওর মুখ থেকে সিগারেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিয়ে, আমার ঠোঁট থাকতে তুমি সিগারেট খাবে কেন জান? কাম অন বেবি, আজ আমার সবটা বিলিয়ে দেবো তোমায়। এরপর তারা লিপ্ত হলো একে অপরের শারীরিক চাহিদা মেটাতে। জানালা থেকে মিহি আলো ঢুকে পড়ে ঘরে। সেই আলোয় মেয়েটির মুখ দেখে চরমভাবে শক্ট খায় বিষণ্ণ। কে 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 তুমি? মেয়েটিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে দেয়ালের সাথে লেপ্টে যায় বিষণ্ণ। মেয়েটি বিকট শব্দে হাসতে লাগলো, যেন এই হাসি এই পৃথিবীর নয়, অন্য কোনো ভুবনের। এরূপ হাসি দেখে বিষণ্ণ একদম ঘাবড়ে যায়। চোয়াল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। আমায় চেনো না? মনে আছে? আজ থেকে 1 মাস আগে আমায় নৃশংসভাবে ধর্ষণ করে মেরে ফেলেছো। মনে পড়ে সেদিন মেয়েটা কত আকুতি মিনতি করেছিল? এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি এসেছি, ফিরে এসেছি। তুমি সেই মেয়েটা? চরমভাবে ভয়াত্মক কণ্ঠে বলল, হ্যাঁ, আমি সেই মেয়ে। কি ভেবেছিলে এত সহজে পার পেয়ে যাবি? কখনো না, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। কথাটা বলে কাবেরী তার অগ্নিদৃষ্টি জানালা থেকে নিক্ষেপ করল বাইরে। হাউ হাউ করে আগুন জ্বলতে লাগলো এবং জানালা দিয়ে এক লাফ দিয়ে জানালার কপাট ধরে বলল, আমি ফিরে এসেছি, আমি কাবেরী। জয় জ্ঞান হারিয়ে ফ্লোরে ধপ করে পড়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সে ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করল বটগাছের। ইহা বড় বড় শিকড়ের সাথে পেঁচিয়ে ঝুলে আছে। একবার হেলে এদিকে আসছে, আরেকবার হেলে ওদিকে যাচ্ছে। কোথায় ঝুলে আছে সেটা বুঝতে দেরি হলো না নিচে কুচকুচে কালো জল দেখে। সে একটা কুয়ার মধ্যে ঝুলে আছে। কুয়ো থেকে শেকড় ধরে উপরে উঠলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কুয়োটা সেই বিল্ডিংয়ের পাশেই, যেখানে সেই কাবেরী মেয়েটাকে দেখেছিলাম। মাথায় চিনচিন ব্যথ অনুভব করলাম, দাঁড়াতে পারছি না। সেখানে খানিকক্ষণ বসে নিজেকে সামলে নিতেই কারো পায়ের ছাপ লক্ষ্য করলাম। পায়ের ছাপটার শুরু কুয়ো থেকে এবং এর শেষ বিল্ডিংয়ের দেয়ালে। দেয়ালের যেখানে পায়ের ছাপ শেষ হয়েছে তার ঠিক ওপরের ঘরটায় আমি ছিলাম, সেটা আমি বেশ বুঝতে পারছি। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে হেলতে দুলতে রাস্তার কাছে গিয়ে একটা রিকশায় করে বাড়িতে গেলাম। এখন রাত 12টা। ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে আছি আর ভাবছি মৃত মেয়েটা কীভাবে আসলো। তাকে মেরে ফেলে তো বিল্ডিংয়ের ওপর থেকে ফেলেও দিয়েছিলাম, কিভাবে বেঁচে ফিরে আসলো? আদৌ কি সে জীবিত নাকি অশরীরী? তাছাড়া আরেকটি বিষয়, মেয়েটা অগ্নিদৃষ্টিতে জানালার বাইরে তাকাতে আগুন জ্বলে উঠল কিভাবে? এগুলো কি আমার কল্পনা? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় মনের বিষণ্ণ ভাবটা কাটানো দরকার। সিগারেটটা শেষ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসছে না। লাইটটা অন করে রাখলাম। বারবার শুধু সেই দৃশ্যগুলি চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। এক পর্যায়ে চোখটা হালকা লেগে গেল, ঘুমেরা আসতে শুরু করেছে। তারপর হারিয়ে গেলাম গভীর ঘুমে। মাঝরাতে খেয়াল করলাম আমার মাথার ঠিক সোজায় উপরে কিছু একটা আছে। ঘুমের মধ্যেই তার ছায়া অনুভব করতে পারছি। কিছুক্ষণ পর সাথে হালকা গোঙানির মতো একটা শব্দ আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো কানে। হুট করে ঘুম ভেঙে গেল। বিছানায় বসে চারপাশটা দেখতে লাগলাম, তেমন কিছু চোখে পড়ল না, শব্দটাও পাওয়া যাচ্ছে না। মনের ভুল হতে পারে এটা ভেবে যেই বালিশে মাথা দিলাম তখনই দেখলাম একটা ছায়া আমার ঘরের দেয়ালে পড়ল।
ছায়াটা একটা মেয়ের। লক্ষ্য করলাম মেয়েটা যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, 2 হাত সামনে দিয়ে। তার হাঁটার ভঙ্গি ছিল এলোমেলো, একবার এদিকে ঢুলে পড়ছে, একবার ওদিকে। প্রচণ্ড ভয়ে আমি চুপসে গেছি। কাতর কণ্ঠে বললাম, কে কে কে- কে ওখানে? কে? সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ করে বললাম, আর শক শব্দে যেন সে ছায়াটা রাস্তা খুঁজে পেল। সে খিলখিল করে হেসে আমার দিকে আরও জোরে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ বন্ধ করে প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলাম। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমায় স্যালাইন দেওয়া হয়েছে। মা চিন্তিত, কান্না ভরা সজল চোখে তাকিয়েছে আমার দিকে, গায়ে প্রচণ্ড জ্বর। এরপর থেকে আমি যেন কেমন বদলে যেতে লাগলাম। কারোর সাথে কথা বলি না, বাইরে বের হই না, সারাদিন ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকি। এমনকি এক পর্যায়ে প্রায় পাগল হওয়ার উপক্রম হয়ে গেলাম। বহুদিন এভাবে কাটলো। সারাদিন বসে থাকি, রাতে ঘুমাই না, খাই না, দরজা বন্ধ করে কি যেন প্রলাপ বকতে থাকি। সে এক রাতের ঘটনা। খাটের কোণে মাথায় প্রচণ্ড ব্যথা নিয়ে বসে আছি, হাত দিয়ে মাথা চেপে রেখে গোঙাচ্ছি। এমন সময় একটা ফিসফিস আওয়াজ শুনতে পেলাম। আ কে কে আওয়াজ করে? আমি। এবার তার উত্তর পাওয়া গেল, কেমন গম্ভীর স্বর, শুনতেই গা হিম হয়ে আসে এমন। আমি কে? আমায় চেনো না? এতদিন একসাথে আছি, আমায় চেনো না? কে তুমি? সামনে এসো। সামনে যাওয়ার শক্তি নাই। শব্দটা খাটের তল থেকে আসছে বুঝতে পারলাম। উঠে গিয়ে আস্তে আস্তে বিছানার চাদরটা তুলতেই ভয় ছিটকে গেলাম। একটা নগ্ন মেয়ে, মেয়েটা যে সেই কাবেরী মেয়েটা সেটা চিনতে পারলাম। তুমি এখানে? মেয়েটা বিষণ্ণ চাহনিতে তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, কথা বলছো না কেন? কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তোমার সাথেই থাকি। কি দোষ করেছি আমি? কেন মারলে আমায়? আমি ইচ্ছে করে মারিনি, বিশ্বাস করো। সেদিন বারবার বললাম আমার পিরিয়ড চলছে, শুনলে না। এখন তোমার যে আর মুক্তি নেই। এরকমভাবে তার সাথে মাঝে মাঝে আমার কথা হয়। এই তো সেদিনও কথা হলো। মাঝরাতে তার কান্নার শব্দে ঘুম ভাঙল। সে কান্না করছে। কান্নার শব্দ শুনে বিছানা থেকে নেমে খাটের কাছে গিয়ে বললাম, কে? কাবেরী? কান্না করছো কেন? খুব কষ্ট পাচ্ছি। কেমন কষ্ট? তুমি নগ্ন হয়ে থাকো কেন? নগ্নতাই তো তোমার পছন্দ। প্লিজ এভাবে এসো না। কাপড় নেই তোমার? কিচ্ছু ছুতে পারি না, কাপড় পরবো কিভাবে? আর মৃত আত্মার কাপড় পরার শক্তি নেই। কেন? সব ধোঁয়াশা, ছুতে গেলেই মিলিয়ে যায়। খাটের তলায় কি করো? বাইরে এসো। বাইরে আসতে পারি না, শক্তি নাই। আমার জায়গা শুধু এই খাটের নিচ পর্যন্ত, তাছাড়া আর কোথাও যেতে পারি না। এতদিন কোথায় ছিলে? জানি না, একটা আলোর ঘূর্ণনে পড়ে যাই, সেখান থেকে কোথায় যাই জানি না। রাস্তা হারিয়ে ফেলি, অনেক কষ্ট এসেছি। বারবার আসো কেন? চলে যাও, আর কখনো আসবে না, চলে যাও। প্রতিশোধ এখনো বাকি। কথাটা বলে বিকট হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে আমায় বিভিন্ন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল বাবা, কোনো কাজ হয়নি, আরও অসুস্থ হয়েছি। এরকম খবর শুনে স্প্রিয়া আসলো আমায় দেখতে। স্প্রিয়া আমার চাচাতো বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে অনার্স করছে। মেধা অত্যন্ত তুখর, প্রতিটি পরীক্ষা লেটার মার্ক তার কাছে যেন নিতান্তই খেলা। আঙ্কেল, জয় কতদিন থেকে এরকম করছে? প্রায় 2 মাস। মলিন মুখে বাবা বললেন, আমরা ভেবেছিলাম ঠিক হবে, এমন কোনো সাইকিয়াট্রিস্ট নেই যার কাছে ওকে নিয়ে যায়নি, কেউ কিছু করতে পারেনি। ও কি করে একটু বলবেন? সারাদিন সারা রাত ঘরে বসে থাকে, মাঝে মাঝে চিৎকার করে, আবার ফিসফিস করে কথা বলার আওয়াজও শোনা যায়। আপনারা দেখেননি কার সাথে কথা বলে? একদিন দরজায় দাঁড়িয়েছিলাম, ও কার সাথে যেন কথা বলছে ফিসফিস করে। দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকে দেখি খাটের নিচে তাকিয়ে কী সব বলছে। খাটের নিচটা দেখেননি? হ্যাঁ দেখেছি। কি দেখলেন? কেউ ছিল না। আমার মনে হয় অশরীর কোনো শক্তি ওকে প্রভাবিত করেছে। আঙ্কেল, এই সময়ে এসে আপনি এসবে বিশ্বাস করেন? মানুষ চাঁদে পা রাখছে, অন্য গ্রহে বসতি গড়ে তুলছে, সেই যুগে আপনি অশরীর নিয়ে পড়ে আছেন? আঙ্কেল, আমি জয়ের সাথে কিছুক্ষণ কথা বলবো। ওই কর্নারের ঘরটায় আসে ও। হাতের ইশারায় ঘরটা দেখিয়ে দিলেন। দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে স্পৃহা। শব্দটা আমার কানে লাগছে প্রচুর। রেগে গিয়ে দরজা খুলে দিলাম। স্পৃহা ঘরের ভিতরে আসলো। কেমন আছেন জয় ভাইয়া? ভালো। শরীর কেমন আছে? ভালো। কি করো সারাদিন ঘরে? কথা বলতে ভালো লাগছে না। কিছুক্ষণ বলো, তারপর চলে যাব। আচ্ছা, তুমি কার সাথে কথা বলো আমায় বলো। আমার সাথে না তুমি সব কথা শেয়ার করো। একটা মেয়ে। কে সে? কাবেরী।
মেয়েটা দেখতে কেমন? সুন্দর, তবে এখন সুন্দর লাগে না, সবসময় নগ্ন হয়ে থাকে। তাকে কাপড় পরতে বলি, সে পরে না। কেন পড়ে না? সে শক্তি তার নেই। কি নিয়ে কথা হয় তোমাদের? সে চলে গেলে ভুলে যায়, মনে থাকে না। মিথ্যে বললাম। জয় ভাইয়া, হুম তুমি পাগল হয়ে যাচ্ছ, বুঝতে পারছো? হুম তোমায় আমি একজনের কাছে নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? হুম কি যেন বললে? কাবেরী? কাবেরী কি নগ্ন হয়েই আসে, না তোমার কাছে আসার পর নগ্ন হয়? কাপড় পরে না, সবসময় নগ্নতায় থাকে। স্প্রিয়া চলে গেল। বাবার সঙ্গে তার আলাপ যতদূর শুনতে পেলাম, আমার একজন পরিচিত আছে, আমার ধারণা তিনি জয়ভার এই সমস্যার সম্মুখীন হয়ে তাকে স্বাভাবিক করে তুলতে পারবে। তুমি তাকে নিয়ে আসো, যত টাকা লাগবে আমি দিব। তুমি আমার ছেলেটাকে বাঁচাও মা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না,